তৃণমূলটা কোনো পার্টি নয়। তৃণমূলে যারা ঢুকছে বেশিটা টাকা দিয়ে ঢোকে, টাকা দিয়ে যখন ঢুকছে তখন টাকা লুটবে, এটাই স্বাভাবিক। মমতা ব্যানার্জিকে যখন ঘা ধাক্কা দিচ্ছে তখন কিন্তু এরা লক্ষ কোটি মানুষ ছুটে গিয়ে তাকে রক্ষা করার জন্য তার পাশে দাঁড়াচ্ছে না। আর মমতা ব্যানার্জির ধারে কাছে কেউ পৌঁছতে পারতো না, অভিষেক ব্যানার্জির ধারে কাছে কেউ পৌঁছতে পারতো না। আমরা তো তৃণমূল নই। শুভেন্দু অধিকারী তো আমার অত্যন্ত কাছে ছেলে ছিল। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন করেছি। তৃণমূল সরকার আমাদের একটা বারের জন্য আমন্ত্রণ করেনি, একটা বারের জন্য ভালো কথা বলেনি বা সেইভাবে পাত্তাই দেয়নি। আসলে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি বলে আমাদের কাছে কিছু নেই। আমাদের কাছে আছে মানুষ, আমাদের কাছে আছে মানবতা। আমরা বিশ্বাস করি নীতি, নৈতিকতা, বিবেক, মনুষ্যত্ব, মানবতা। আমরা বিশ্বাস করি বাঙালি সত্তা, জাতিসত্তা, বাংলা এবং বাঙালিকে বাঁচানোর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। বাংলায় বাস করি, বাঙালি আমরা, একসঙ্গে উঠেছি, বসেছি, চলেছি। তৃণমূলের যেমন প্রচুর নেতা মন্ত্রী বন্ধু ছিল, সিপিএমের যেমন প্রচুর নেতা মন্ত্রী বন্ধু ছিল, এই বিজেপিরও প্রচুর নেতা মন্ত্রী বন্ধু থাকবে, এটাই তো স্বাভাবিক। কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য কমিটির একজন ফোন করে মজা করে বলছে, তুমি কি করছো বাড়িতে? আমি বললাম ধমকি দিচ্ছে, তো পিঠ ফাটিয়ে দিয়েছে। বললো যদি এখনো না ফাটাই আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তোমাকে এমন মারবে হসপিটালে দেবে। তো আমি বললাম যে তাহলে কবে পাঠাচ্ছ? তখন বলছে যে ওসব বন্ধ করো, পরে কবে দেখা করবে বলো, আলোচনা আছে। তো বিজেপিতেও অনেক ভালো মানুষ আছে। দেখুন, তৃণমূলটা কোনো পার্টি নয়, তৃণমূলটা একটা ক্লাব। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরাট বড় ছাতা, মাটি থেকে উঠে আসা বিশ্বের অন্যতম একজন মানুষ। ইতিহাসের পাতায় পাতায় যার নাম থাকবে। তার মানবতা, আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর বলেছি, কিন্তু তার মানবতা যদি বলে তো আমি একটা বই হয়ে যাবে, তাই তো? তাহলে যাদেরকে তিনি নিচ্ছেন, তৃণমূলে যারা ঢুকছে বেশিটা টাকা দিয়ে ঢোকে, আইপ্যাক টাকা নেয়, টাকা দিয়ে ঢোকে। এদের সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। তারা টাকা দিয়ে যখন ঢুকছে তখন টাকা লুটবে, এটাই স্বাভাবিক। ফলে মমতা ব্যানার্জিকে যখন ঘাড় ধাক্কা দিচ্ছে, মমতা ব্যানার্জির মতো একজন ৭১ বছরের জননীকে যখন অত্যাচার করছে, অন্যায় করছে, তখন কিন্তু এরা লক্ষ কোটি মানুষ ছুটে গিয়ে তাকে রক্ষা করার জন্য তার পাশে দাঁড়াচ্ছে না। কারণ তিনি ব্যক্তিগতভাবে অনেক বড় মানুষ, কিন্তু তার সংগঠনটাকে তিনি সেইভাবে তৈরি করতে পারেনি। হয়তো জানি না ভবিষ্যতে কি হবে। সে জায়গায় সিপিএম কিন্তু তাদের অনেক নীতিগত ত্রুটি থাকতে পারে, কিন্তু এমন ১০০, ২০০, ৫০০ সিপিএম পাবেন, সিপিএমের জন্য দাঁড়িয়ে বলবে আমি মরতে প্রস্তুত। গুলি করবেন, বলবে হ্যাঁ, তবু সে বলবে আমি জীবনের শেষ দিন সিপিএম। কিন্তু তৃণমূলের হয়তো একটা দুটো পেতে পারেন, নেই তা আমি জানি না, হয়তো আছে কেউ কেউ, কিন্তু তাদেরকে মমতা ব্যানার্জি চিনতে পারেননি। কারণ মমতা ব্যানার্জির ধারে কাছে কেউ পৌঁছতে পারতো না, অভিষেক ব্যানার্জির ধারে কাছে কেউ পৌঁছতে পারতো না। কারণ আমি আপনাদের সামনে বলে ফেলছি, আমাকে সবাই চটির চাটা বলে, তো আমার কিছু যায় আসে না। চটি চাটাই বলুক আর গোবর চাটাই বলুক, আমি কি বলছি সেটা আসল কথা। আমার বক্তব্যটা বা তথ্যগুলো সত্যি না মিথ্যা সেটা আসল কথা। তৃণমূল যখন, আমরা তো তৃণমূল নই। শুভেন্দু অধিকারী তো আমার অত্যন্ত কাছে ছেলে ছিল। আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন করেছি, ব্যাপক আন্দোলন করেছি, মানুষের জন্য করেছি সেদিন, আজও মানুষের জন্য করি। আন্দোলন করার পরেই যারা একদিন তৃণমূলকে সবচেয়ে গালাগালি দিয়েছিল মমতা ব্যানার্জিকে, একসঙ্গে স্টেজ শেয়ার করবো না, সেই শুভা প্রসন্নতা থেকে আরম্ভ করে জয়দা পর্যন্ত তারা কিন্তু মমতা ব্যানার্জির কাছের হয়ে গেছিল। মমতা ব্যানার্জির সরকার তৈরির সময় থেকে আরম্ভ করে সেই অনুষ্ঠান থেকে আরম্ভ করে আজকের তারিখ পর্যন্ত জীবনে কোনোদিন তৃণমূল সরকার আমাদের একটা বারের জন্য আমন্ত্রণ করেনি, একটা বারের জন্য ভালো কথা বলেনি বা সেইভাবে পাত্তাই দেয়নি। অথচ দেখুন, মানুষকে বাঁচানোর জন্য 2021 সালে দামাল বাংলা গোটা বাংলা জুড়ে মানুষকে জানিয়ে বেরিয়েছিল যে এনআরসি আসলে কি। আসলে আইপ্যাক নয়, এই রেজাল্টটা হয়েছিল বাঙালির জন্য, মানে দামাল বাংলার জন্য। এই যে এসআইআর, তৃণমূল বড় বড় করে সব লিখে দিল যে প্রকৃত ভারতীয়দের নাম বাতিল হবে না, ভোটারদের নাম বাতিল হবে না। আমি তখন বহু চেষ্টা করেছি, অভিষেকের অফিসে গিয়ে অভিষেকের সেক্রেটারি সুমিতকে বুঝিয়েছি যে কতটা ভয়াবহ, যে এসআইআর এর পিছনের পাতাটা এনআরসি। আমি বুঝিয়েছি যে কত লক্ষ কোটি মানুষ বিপদে পড়বে। আমি কালীঘাটের কাকু, আমার বিশেষ বন্ধু, লোকে তাকে যত খারাপ কথাই বলুক, আমি তাকে জানি বাঙালিকে বাঁচাতে তার অবদান কতটা। 2021 সালের সে আমাকে 30 লক্ষ লিফলেট দিয়েছিল, দিয়ে বলেছিল মানুষকে বাঁচান, বাঙালিকে বাঁচান। ফলে কালীঘাটের কাকুর কাছে গিয়ে হাতে পায়ে ধরেছি যে তুমি অভিষেককে বলো এই এসআইআরটা ভয়ঙ্কর, এটা মিথ্যা। আমার গবেষণা তাই বলছে। আমি সিটিজেনশিপ নিয়ে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, আমার রিসার্চ এখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে দিচ্ছি। ফলত আমি বারবার বলা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটটা বন্ধ করলেন না। মমতা ব্যানার্জির তো দরকার ছিল না,
যে মানুষ মানে অবাক কাণ্ড, লক্ষ লক্ষ মানুষ কান্নাকাটি করছে, বাঁচবে কি বাঁচবে না, ডিলিট হয়ে গেছে, সেই দিকে নজর নেই। তৃণমূল ভোট 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 ভোট, সবাই ভোট 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 ভোট, এই নিয়ে আমার অনেক অনেক ভিডিও আছে। এগুলো অপরাধ, এগুলো ভয়াবহ অপরাধ, এবং সেই পাপ, সেই পাপের পরিণাম এটা। আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার বুদ্ধিতে জানি না এই আন্দোলনকারীকে আন্দোলন করতে দেয়নি। গোটা বাংলা জুড়ে যখন পাগল হয়ে গেছে ডিলিট হয়ে যাওয়ার জন্য, তখন মমতা বন্দ্যোপাধ্যায়জি ধর্মতলায় বসে পড়লেন ধর্ণা নিয়ে। কিসের ধর্ণা? কি ধর্ণা? ধর্ণাতে মানুষ যাবে, সে আবার ইয়ে করছে, ওই কি যেন ডিকটেট কি, আমি কি মানে চেক করছে ওইটাকে কি বলে, মেটাল ডিক্টেটর দিয়ে চেক করছে, এবং সবাই মানে সব পুরো রাজ্যের অফিসাররা গিয়ে বসে পড়েছে, মানে একটা কর্পোরেট। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা যখন 2006 না 7 হয়েছিল, যখন মমতা ব্যানার্জিকে কোনো বুদ্ধিজীবী কোনো রকম পাত্তা দেয়নি, ঘৃণা করতো, তখন প্রথম আমি মানিক ফকির গিয়েছিলাম। আমি গিয়ে প্রতিদিন ওখানে নাটক করতাম এবং বলেছিলাম যে আপনার এই কৃষক আন্দোলন একদম সঠিক। আমার সঙ্গে গেছিল, তারপরে গেছিল কবির সুমন, এই দুজন প্রথম। কিন্তু আজকের তারিখ পর্যন্ত তৃণমূলের কাছে কোনোদিন 2 টাকা 1 টাকা 2 টাকা কোনোদিন আশা করিনি, নেইনি। আমার প্রিয় বন্ধু, আমার কাছের বন্ধু পার্থ চ্যাটার্জি যখন পাওয়ারের সবচেয়ে বেশি, তখন আমাকে একজন প্রখ্যাত লোক বলেছিলেন আপনার এই উপন্যাসটা আমাদের কম্পারেটিভ লিটারেচারে ঢোকানো হোক। তো আমি বলেছিলাম না, কারণ আমার বন্ধু শিক্ষামন্ত্রী। পরবর্তী সময় শিক্ষামন্ত্রী আমার অত্যন্ত কাছের ব্রাত্য বসু, আজ পর্যন্ত কোনোদিন আমার লেখা নিয়ে কোনোদিন আমি কোনো কথা তাদের কাছে বলিনি, তৃণমূলের কাছে কোনো আশা করিনি। তবু চটি চাটা ফটি চাটা বলে বলুক, মানুষ যেদিন আমাদের জানবে সেদিন তো আমাদের কথাটা বুঝতে পারবে। আসলে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি বলে আমাদের কাছে কিছু নেই। আমাদের কাছে আছে মানুষ, আমাদের কাছে আছে মানবতা। আমরা বিশ্বাস করি নীতি, নৈতিকতা, বিবেক, মনুষ্যত্ব, মানবতা। আমরা বিশ্বাস করি বাঙালি সত্তা, জাতিসত্তা, বাংলা এবং বাঙালিকে বাঁচানোর জন্য যত দূর যেতে হয় আমরা যাব। এবং আমি আজও বলছি, যে পার্টি করুক, মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর অন্যতম সেরা ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব। মমতা ব্যানার্জি ভুল কোথায় হলো? এই যে ভোটে লড়া কিন্তু পুরোপুরি ভুল হয়েছে। কেন ভোটে লড়বে? যেখানে ভারতের গণতন্ত্র আছে, সংবিধান আছে, সেখানে আমার লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করে দেওয়া হলো। এই ডিলিট হয়ে যাওয়া মানুষগুলোর এখন কি বিপদ বলুন তো? হ্যাঁ, এরা এতটা ভয়াবহ শুধু রাজ ক্ষমতা নেওয়ার জন্য। আজকে শুভেন্দু অধিকারী দেখছি কি যেন ওর যে ছেলেটি চন্দ্রনাথ রথ, ওর যে পিএ, তার মৃত্যুর জন্য সারাদিন বাজছে দুঃখ, সারাদিন টিভিতে, কিন্তু একটা বার ভাবছে না কোটি কোটি মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করে দিয়ে, বেনাগরিক মানে মৃত্যুর থেকেও বড় করে দিয়ে এই ভোটটা যে লুট করলো, সেখানে কিন্তু ওদের কোনো দুঃখ হলো না। ওই বাচ্চা, ওই অল্প বয়সী ছেলেটি যে পৃথিবী থেকে চলে গেল, যার সংসারটা শেষ হয়ে গেল, সে তো একটা প্রাণ। তার মতো এই যে ডিলিট হয়ে যাওয়ার শত শত বছর ধরে ভারতবর্ষে বাস করা আমার সংখ্যালঘু মায়েরা, ভাইরা, বোনেরা, আমার SC ST ওবিসি মাইনরিটি ভাইরা, বোনেরা, মায়েরা, যারা ডিলিট হয়ে গেল, তাদের 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 জীবন এখন কোন দিকে যাচ্ছে? ভয়ে আতঙ্কে তাদের সময় কাটছে না, তারা পাগল হয়ে গেছে। অর্থাৎ এত মানুষকে মারার বিনিময়ে এই জয়, তাই তো সেদিক দিয়ে সেরকম কোনো নিউজ নেই। অথচ কালকে সারা দিন চন্দ্রনাথ, কারণ কি? এর পিছনে কি কোনো রহস্য আছে? আর শুভেন্দুরই আত্মসহায়ক কেন মারা যায় এত? আমার উপন্যাস পড়বেন, জল জমি জঙ্গল, শুরুতেই নিশিদা আর নেই। নিশিদার মৃত্যুটা কি পড়ে দেখবেন ভালো করে উপন্যাসটা। যাই হোক, নতুন সরকার এসেছে, আশা করব মানুষের কাজ করবে। গণতন্ত্রে এগুলো হয়, সরকার আসে সরকার যায়, গুন্ডামি বদমাইশি এসব বন্ধ করে, আশা করি বন্ধ করবে, সরকার ভালো কাজ করবে। আমি আশা করছি এই যে বিজেপি নেতা মন্ত্রীরা আছেন, এরা সবাই বাঙালি, এরা বিজেপির নীতি আদর্শ মানতে পারবে না। ফলত আগামী দিনটা বাংলা এবং বাঙালির পক্ষে ভালো। এই যে যাদের নাম ডিলিট হয়ে গেছে, নতুন সরকারের কাছে কি আবেদন করবে? ডিলিট হয়ে গেছে তাদের কাছে আবেদন করব, ভোটের জন্য ডিলিট করা হয়েছে অন্যায়ভাবে, এবার খুলে দিক। রাষ্ট্রের তো সবাই সন্তান, এরা তো প্রকৃত নাগরিক। ফলত মামলা লড়ার মতো পয়সা কজনের আছে, যেখানে 500 টাকা 1000 টাকার জন্য সারা মাস অপেক্ষা করে থাকতো মানুষ। এই তো ফিরদৌস শামীম একজন ফোন করেছে, হ্যাঁ, প্রসঙ্গক্রমে ক্যানিংয়ের পরে হচ্ছে ঘুটিয়া শরীফ, তারপর একটা জায়গার নাম আছে কি তালদি থেকে একটি মেয়ে ফোন করে বলছে কেঁদে কেঁদে
যে ফিরদৌস শামীমের কাছে গেছিল মামলা ডিলিট হয়ে যায় বাঁচানোর জন্য, উনি বলেছেন 8-10 জনকে জোগাড় করুন, বেশি দিতে হবে না, 6 লাখ টাকা দেবেন। 8-10 জন মিলে। হ্যাঁ, তো লাস্টে 4 লাখ টাকা বলেছে। তো আমি বলেছি পাছায় লাথি মেরে তাড়ালে না কেন, লাথি মারলে না কেন? হ্যাঁ, দালাল রাজরা নেমে পড়েছে। দামাল বাংলা এই মানুষদের পাশে আছে, গ্রামকে গ্রাম আমরা এই মানুষদেরকে বাঁচানোর জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করব। এরা আমার ভারতবর্ষের প্রকৃত সন্তান। আর ছিন্নমূল দেশান্তরিত মানুষ, শ্রমিক কৃষক মেহনতি গরিব মানুষ, তারাও আমাদের হৃদয়ের। আমরা বাঙালিরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাঙালি বাংলা, আমরা সব একটা পরিবার। আশা করি আমার আরএসএসের যে আদর্শই হোক, আমাদের এখনকার নেতা মন্ত্রীরা বাঙালি সত্তাকে জাগিয়ে উঠবে। ওদের সভাপতি যেন কি নাম, শ্রমিক ভট্টাচার্য। উনি ব্যক্তি জীবন অনেক রকমভাবে ভিডিওতে আসে, কিন্তু আসলে উনি একটি সংস্কৃতি মনা মানুষ। বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলার ইতিহাস, অত্যন্ত ভালো বক্তা। হ্যাঁ, ফলে উনি খুব মানে সে জায়গা থেকে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্ট হোল্ড করেছে সেটাই অন্য কেউ, ধরুন কার্তিক মহারাজ, ধরুন শুভেন্দু অধিকারী, এটা কেমন না ব্যাপারটা? আমি জানি না, এই বিষয়ে জানি না, কেউ হতে পারে। যাই হোক, সময় সব কিছু প্রমাণ করবে। আমি এই ব্যাপারে কিছু বলবো না, কারণ আরএসএস ঘটনার কেউ থাকলে বাংলা ধ্বংস হয়ে যাবে। কারণ তাদের শিক্ষা দীক্ষা, তাদের উদ্দেশ্য আমি জানি। আমি এত কথা যা বলি সব মিলে যায়, তার কারণ আমি আরএসএসটা খুব ভালো করে পড়েছি। যে বড় বড় নেতা সব পরিবর্তন হচ্ছে, গেরুয়া রং নিয়ে ঘুরছে, আর আপনি এখনো সেই স্ট্যান্ড পয়েন্টে রয়েছেন কেন? আপনার ভয় লাগছে না? দেখুন, আমরা লড়াই করছি, আমাদের অস্ত্র সততা। আমাদের লড়াই হলো অন্যায়, মিথ্যাচারিতা, বেআইনিভাবে যারা আমার বাংলাকে শেষ করতে চায় তাদের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে, ভয়ঙ্কর আইন পরিবর্তনের জন্য আমাদের লড়াই। আমাদের লড়াই হচ্ছে দামাল বাংলার লড়াই নীতি এবং আদর্শের বিরুদ্ধে। আমরা কখনো মিথ্যা কথা বলি না, আজকের তারিখ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না। তাই আমি ভয় পাবো কাকে? আমরা কাকে ভয় পাবো? ভয়ের তো কিছু নেই। মারবে মূর্খ মানুষ তো রাস্তা দিয়ে গেলেও তো একটা খ্যাপা কুকুর কামড়ে দিতে পারে। তা বলে আমি কি কুকুরটাকে খুব অপরাধী বলে বলবো সব কুকুর রাস্তার কুকুর মেরে দাও, যেটা দিল্লিতে হচ্ছিল? তা না, আসলে আমাদের লড়াই সত্যের জন্য এবং আজীবন। যে আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন যে আমার বিজেপির অনেক বন্ধু আছে, আপনারা আমাকে হুমকি দিচ্ছেন, আমি শুভেন্দুকে বলে দেবো। আমি আমার কথা বলছি না, আমার কথা বলছি, এবং অত্যাচারিত হওয়া সাধারণ মানুষদের হয়ে একটু সাহস দেওয়ার জন্য বলছি। বাংলায় বাস করি, বাঙালি আমরা, একসঙ্গে উঠেছি, বসেছি, চলেছি। তৃণমূলের যেমন প্রচুর নেতামন্ত্রী বন্ধু ছিল, সিপিএমের যেমন প্রচুর নেতামন্ত্রী বন্ধু ছিল, এই বিজেপিরও প্রচুর নেতামন্ত্রী বন্ধু থাকবে, এটাই তো স্বাভাবিক। কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য কমিটির একজন ফোন করে মজা করে বলছে, তুমি কি করছো বাড়িতে? আমি বললাম ধমকি দিচ্ছে, তো পিঠ ফাটিয়ে দিয়েছে। বললো যদি এখনও না ফাটাই আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তোমাকে এমন মারবে হসপিটালে দেবে। তো আমি বললাম যে তাহলে কবে পাঠাচ্ছ? তখন বলছে যে ওসব বন্ধ করো, করে কবে দেখা করবে বলো, আলোচনা আছে। তো বিজেপিতেও অনেক ভালো মানুষ আছে। আসলে এরা হিন্দি বলয়ের আরএসএস আর আমার এখানকার বিজেপি আরএসএস এক নয়। এই যে দিলীপ ঘোষ, শুনে মনে হচ্ছে তা খুব খারাপ, উনি কিন্তু যতটা মুখে বলেন ব্যক্তি জীবনে মানুষ হিসাবে ততটা খারাপ নন। উনি বিজেপির এই আদর্শটাকে মানতে পারবেন না, আরএসএস এর আদর্শটাকে। বোঝা গেল? ফলে তো আগামী দিনটা সময় সব কিছু ঠিক করবে। যদি ওরা আইন প্রয়োগ করতে চায় তাহলে ভারত বাংলায় বিরাট আন্দোলন শুরু হয়ে যাবে, কারণ আরএসএস এর আইনগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর, ভাবা যাবে না।